আব্বু তো এখন কাজ করতে পারে না, উনি ঢাকায় এসে হচ্ছে একটা দারোয়ানের চাকরি নেন। তো ভাই আমাকে একটা চাকরি দিলে, ওটা হচ্ছে গার্মেন্টসের। প্রায় 32 দিন জেলে থাকি। আম্মা অনেক আহম্মা করে কান্না করতেছে। উনি ফোন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে যে কোন জায়গায় এলে কথা বোঝা যাবে। যেহেতু 6 জন ডিবি হেফাজতে যাওয়ার পরে পরবর্তী দায়িত্বটা সিনিয়র হিসেবে আমার উপর আসে, যে ক্যাম্পাসে একটা আমূল পরিবর্তন ঘটাতে হবে। ছোটোবেলা থেকে আমি বাবার অনাদরে বেড়ে উঠি। আমার বাবা, আমার বয়স যখন 2 বছর, তখন বাবা বিদেশ চলে যায়। আমি একদিন হচ্ছে গোসল করে বাসায় আসতেছি, ঘরে আসলাম। ঘরে আসতে থেকে সবাই খুবই কান্না জর্জরিত। কেন কান্না করতেছে? আমার বড় চাচা ফোন দিয়েছেন যে আমার বাবা নাকি মারা গেছে। তো আমি সবার মতো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। তো সে যাতে হচ্ছে বাবা বেঁচে যায়। আব্বু হচ্ছে 21 দিন হচ্ছে আইসিইউতে থাকে, কিন্তু তার যে স্বাভাবিক যে লাইফ লিড, তিনি সেটা হচ্ছে গিয়ে সে ক্ষমতাটা হারিয়ে ফেলে। তো বাম পাশটা একটু হচ্ছে অচলায়তন অবস্থা হয়ে যায়। তখন থেকে শুরু হয় যে অভাব অনটন সকল কিছু আস্তে আস্তে ঝেঁকে বসে আমাদের মধ্যে। আব্বু তো এখন কাজ করতে পারে না, উনি ঢাকায় এসে হচ্ছে একটা দারোয়ানের চাকরি নেন। আব্বু দারোয়ানি করতেছেন, মাসে 10,000 টাকা পাইতেছেন, আমাদেরকে 4,000 5,000 টাকা দিচ্ছেন, ওটা দিয়ে সংসার চলতেছে। ক্লাস 10 আমি হচ্ছে ট্যালেন্ট গোল্ডেন প্লাস পাই, ট্যালেন্ট পুল বৃত্তি পাই। ক্লাস 8এও আমি হচ্ছে বৃত্তি পাই। ঢাকায় এসে হচ্ছে ঢাকা কলেজে ভর্তি হলাম। আমার তো যে মেরিট লিস্টে প্রথম দিকে চলে আসলাম। তো আব্বা হচ্ছে ওই সময় আমাকে মাসে 3,000 টাকা করে দিত। আমি প্রথম কয়েক মাস একটা মেসে থাকলাম। তারপর ঢাকা কলেজের শেখ কামাল হলে, বর্তমান জুলাই 24 সালে আমি উঠে গেলাম। তো আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে মনে হয় এই যে আমার যে বয়সটা, সেটা আমি উচ্চ করতে পারবো। আকাশচুম্বী স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। আমি যে হলটা থাকার স্বপ্ন দেখতাম, সেই হলে আমি সিট পাই ভাগ্যক্রমে, কিন্তু হলে আর থাকা হইলো না। ফার্স্ট ইয়ারে এসে দেখলাম হচ্ছে কি যে আমি যে মানুষ বলতে আমার কোনো মানবাধিকার নাই। শুধুমাত্র হচ্ছে একটা সিটের জন্য আমাকে জিম্মি থাকতে হচ্ছে। আমি এসে দেখলাম যে আমি ভাবলাম খুবই আরামায়েশে থাকবো, কিন্তু এসে দেখলাম হচ্ছে এখানে গণরুম গেস্ট রুম। এর মধ্যে করোনা চলে আসে। তো আমি তো পরিবারের বড় ছেলে, করোনার আগে আমরা টিউশন ছিল, টিউশনটা চলে যায় করোনার কারণে। পরে হচ্ছে আমি এই ক্যাম্পাসে এক সিনিয়র ভাইয়ের সাথে পরিচয় ছিল। দেখলে ফেসবুকের মধ্যে উনি হচ্ছে একটা পোস্ট দিলেন যে ওনারা একটা শেয়ারে একটা গার্মেন্টস দিচ্ছেন। তো ভাই আমাকে একটা চাকরি দিলে, ওটা হচ্ছে গার্মেন্টসের, আপনার হচ্ছে সাভারের দিকে, আসলের দিকে। ওটা হচ্ছে আবার কাটিং সেক্টরে। তো কাটিং সেক্টরের কাজ আসলে হচ্ছে গার্মেন্টসে মানুষকে তো মানুষ মনে করা হয় না। আবার ছোটো ফ্যাক্টরি যেগুলো, ওগুলোতে আরও বেশি দুর্ব্যবহার কিংবা অমানবিক আচরণ করে। গার্মেন্টসে কাজ করার পরে ওইখান থেকে আর ওদের গার্মেন্টসটাও শেষ হয়ে যায়। কারণ একটা পর্যায়ে কি হচ্ছে, আবার মাস্কের যে ফ্যাক্টরি, ওটা পাশেই কিন্তু টঙ্গী বাজারের ঠিক পাশে মাস্কের ফ্যাক্টরিটা আমি ঢুকি। তো মাস্কের যে কাজটা ছিল হচ্ছে কি, কানের মধ্যে যে পিতাটা, ওই পিতাটা হচ্ছে 100 মাস্কের 2 পাশ লাগালে 10 টাকা দেয়। তা আমারও লক্ষ্য ছিল হচ্ছে কি, আমার দৈনিক 450 থেকে 500 টাকা ইনকাম করতে হবে। সকাল 8টা থেকে শুরু করতাম, আবার হচ্ছে কি রাতের 8টা 9টা 10টা 11টা পর্যন্ত কাজটা শেষ হতো। আমার যখন হল থেকে না বের করে দেওয়া হয়, যে আমি কন্টিনিউয়াস লেখালেখি করি, তখন হচ্ছে আমার বন্ধুবান্ধব যারা হচ্ছে আমার ক্লাস 9 10 যাদের সাথে একসাথে পড়ছি, কিংবা হচ্ছে ফার্স্টে যাদের সাথে একসাথে ঘুরেছি, গণরুমে থেকেছি, ওরা আমার সাথে আর প্রকাশ্যে দেখা করতো না। কারণ আমার সাথে দেখা করলে গেস্ট রুমে তাদেরকে ধরা হতো। তারপর হচ্ছে কি অফলাইন যে রাজনীতি, সেটাকে অ্যাক্টিভ হয়ে যায়। ছাত্রদিকে পরিষদে যুক্ত হই। তারপরে যে আন্দোলন সংগ্রাম, যাত্রাবাড়ি থেকে আসি, এই সমাজ কল্যাণ ক্লাস করি, আবার এখানে এসে যে কোনো আন্দোলন সংগ্রামে সামিল হই। এবার চলতে যায় কন্টিনিউয়াসলি। একটা পর্যায়ে দেখেন না, আবরা ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে রাজু ভাস্কর্যে 2022 সালে 7 অক্টোবর আমরা একটা প্রোগ্রামের আয়োজন করি। ছাত্রলীগ প্রোগ্রাম শুরু হওয়ার আগে হামলা করে প্রোগ্রামে। আমরা যারা আহত তাদেরকে ট্রিটমেন্ট দিতে ঢাকা মেডিকেল নিয়ে যাই। ওইখানে ছাত্রলীগের জড়ো হয়ে আমাদের হামলা করার জন্য উদ্যত হয়। তা আমরা তারপর শাহবাগ থানা পুলিশ এসে আমাদেরকে সেফটি নিয়ে আসে। আমরা ভাবলাম যে হয়তো আমাকে সেফটি নিয়ে আসছে। রাতে 2টার দিকে হচ্ছে ডাক্তার সবাইকে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে আসেন। তখন সবাই বলতেছে কি ফিঙ্গারপ্রিন্ট কেন? বলতেছে আপনার মামলা হচ্ছে 2টা করে। তখন হচ্ছে আমার মধ্যে একটা ধাক কাটে মনের মধ্যে, যে এতদিন হয়তো তারুণ্য ধর্মের চঞ্চলতা থেকে হচ্ছে লড়াই সংগ্রাম করা, প্রতিবাদ করা, কিন্তু হুট করে জেলে যাবো এমন কোনো কিছু ভাবিনি। তবে ওই দিন তো আমার 2টা করে মামলা দেয়। মামলা দেওয়ার পর হচ্ছে জেলখানায় যাই, প্রায় 32 দিন জেলে থাকি। জেলখানায় যে জীবনটা, ওটা কখনো ভাবিনি যে আমরা প্রতিবাদ করবো, কিন্তু প্রতিবাদ করার কারণে জেলে যাবো এটা কখনো ভাবিনি। জেলখানায় যাওয়ার 22 দিনের মাথায় হচ্ছে আমার আম্মার সাথে কথা হয়। আম্মা হচ্ছে কি বলতে পারতেছে, সেটা আপনি জানেন যে হচ্ছে জেলখানায় সপ্তাহে 1 দিন কথা বলার সুযোগ দেয় কারাবন্দীদেরকে পরিবারের সাথে। তা আসলে হচ্ছে 2 মিনিট করে। আম্মার সাথে কথা বলে হচ্ছে আপনার আম্মা ফোন দেয়, ফোন দিয়ে নেটওয়ার্ক নেই, কথা বোঝাচ্ছে না। তো আম্মা অনেক আহম্মা করে কান্না করতেছে। উনি ফোন দিয়ে দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে যে কোন জায়গায় এলে কথা বোঝা যাবে। 24-এ যে কোটা সংস্কার আন্দোলন, ওই আন্দোলনটা কিন্তু যে 18 যে সলভ যে ইস্যুটা, ওটা আবার আপনার পুনরাবৃত্তি ঘটে, আবার কোটা ফিরে আসেন। 5 জুন থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়। আমরা চেষ্টা করেছিলাম হচ্ছে কি আন্দোলনটা হচ্ছে বেগবান করার জন্য। সেই জায়গা থেকে আন্দোলন কীভাবে ইনক্লুসিভ করা যায়, কীভাবে কী হচ্ছে, আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে গেছিলাম। কিন্তু আবু সাইদ যেদিন মারা যায়,
আবু সাইদ হচ্ছে 5 জন যদি মারা যান, ওই যে আমার মনে আছে ওই হচ্ছে মঙ্গলবার রাতে হচ্ছে আমরা একটা মিটিং করি, অনলাইন মিটিং। আমরা 4 জন ছিলাম হচ্ছে কি যে কাজদার দিকে একটা বাসায়, আমি আসিফ ভাই, নাহিদ ভাই এবং হচ্ছে বাঁকা সহকারে আমরা 4-5 জন ওইখানে একটা মিটিং করি। হাসিবুল ইসলাম ছিল, যে এই যে মিটিং মূল এজেন্ডা ছিল হচ্ছে কি যে এই যে 5 জন শহীদ হলো, 5 জন শহীদের পরিপ্রেক্ষিতে আমাকে শুধুমাত্র কোটা সংস্কারটা দেখবো নাকি আমরা আরও ভিন্ন চিন্তা ভাবনা করবো। 17, 18, 19 তারিখ হচ্ছেন, 19 তারিখ শুক্রবার, আমার যত মনে পড়েন 3:30টার দিকে হচ্ছে কি কারোর সাথে যোগাযোগ নেন। তখন আমাকে হচ্ছে কি যে এসএম ফরহাদ হোসেন না, যে যিনি ফোন দিয়েছিলেন, যে 9 দফা, উনি বললেন যে কি আমরা কিছু দাবি দাওয়া দিব, যে এই পরিস্থিতি। আমি বললাম ফাইন, ঠিক আছে, আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমরা মঙ্গলবার যেটা রাতের বেলা করছি, কিন্তু আমরা হচ্ছে কি সার্বিক পরিস্থিতির কারণে কারোর সাথে আমরা ফর্মালি দিতে পারি নাই, আমরা দিতে পারি তাইলে। তো এই যে আস্তে আস্তে 9 দফাটা আসে, প্রথম দফা নানান আলাপ আলোচনা, নানান বার্গেনিং, ছাত্র রাজনীতি নানান বার্গেনিং, প্রথম দফা হাসিনাকে ক্ষমা চাওয়া, এটা নিয়ে নানান বার্গেনিং, প্রায় একদম সন্ধ্যা পর্যন্ত বার্গেনিং করে তারপর 9 দফাটা আপনার পরিণত হয়। হুট করে 9 দফাটা চলে আসেন, তখন সরকার সাজানো গোছানো যে সংসারটা সেটা একদম ভেঙে চুরমার হয়ে যায়, সরকার একটু নড়ে চড়ে বসেন। কিন্তু আমি তো আমার জায়গায় স্ট্রিক্ট, আমি বারবার করে হচ্ছে কি 9 দফাটা প্রত্যেকদিন আপডেট দিচ্ছি, প্রত্যেকদিন মানে কি 9 দফাটা বিকাল থেকে শুরু হয়, বিকালবেলা যাওয়ার পর আবার রাত 11টা পর্যন্ত প্রত্যেকটা সাংবাদিককে ফোন দিয়ে বলতেছে ভাই 9 দফাটা আমার পক্ষ থেকে আসছে। যেহেতু 6 জন ডিবি হেফাজতে যাওয়ার পরে পরবর্তী দায়িত্বটা সিনিয়র হিসেবে আমার উপর আসে, আমি, হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার, আমরা 4 জন বেসিক্যালি আন্দোলনটা পরিচালনা করি। আমরা অনেক স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে এসেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে 24 অভ্যুত্থান ঘটিয়েছিলাম। যদি আমি বলি ক্যাম্পাস থেকে যে আকাঙ্ক্ষাটা, যে ক্যাম্পাসটা একটা আমূল পরিবর্তন ঘটাতে হবে, সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার আপনার ডাকসু নির্বাচন হবে, নির্বাচন প্রতিনিধিরা আসবে, তবে আমাদের একটা প্রত্যাশার যে জায়গা থাকবে, সেই জায়গাটা হচ্ছে অবশ্যই যে এতদিনের অচলায়তন যে অবস্থা হবে সেটা পরিবর্তন হবে। এখন মনে হচ্ছে যে এই একটা সময় 1 মিনিট কাজে লাগানো যায়, প্রশাসনকে চাপ দেওয়ার কাজ করা যায়। আমি আমার কাজ করেছি কিন্তু শিক্ষিতের পাশে থাকার জন্য। তো সেই জায়গা থেকে আমরা একদিন ইনফর্মালি কাজ করে এসেছি, এখন যদি ফর্মালি কাজ করার সুযোগ হয়, অনেকগুলো কাজ আমরা করতে পারি নাই, সে কাজগুলো আমরা করব। শিক্ষার্থীদের কাছে একটাই অনুরোধ, সকল প্রকার সংকট সমস্যা ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনাদের পাশে ছিল, আপনারা অবশ্যই তাদেরকে বিবেচনা করবেন।